আমন্ত্রণ যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আজ আপনাদের সাথে আছি আমি রাসেল হামিদ। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই। স্টুডিওতে এরই মধ্যে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা তাদের সাথে একটু শুরুতে পরিচিত হয়ে নিই। রয়েছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও একজন অতিথি উপস্থিত হবেন। আমরা আলোচনা শুরু করি। মনিরা শারমিন, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আজ দুদিন হলো আসলে যেটি দেখলাম যে রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং পুরো শহরই আসলে স্থবির হয়ে আছে। অনেকেই এরই মধ্যে তাদের আন্দোলনে সহমর্মিতাও জানিয়েছে। কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও আমরা দেখলাম, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য সংগঠনও জানিয়েছে, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেও জানিয়েছে। এনসিপির পক্ষে আমরা এখন পর্যন্ত সেই জোরালো অবস্থান দেখিনি। তবে এনসিপি নেতা সার্জিস আলম তিনি বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় এত গড়িমসি কেন? তার মানে আমরা আসলে ধরেই নিতে পারছি যে এনসিপিও এর সমর্থন করছে। একটু জানতে চাও যে আমরা যেটি দেখতাম আসলে চিরাচরিত চেহারা, এই ৫ আগস্টের পর এনসিপি নেতারা সেই আন্দোলনে যেখানে তারা সমর্থন জানান সেখানে তারা হাজিরও হন। এবার আমরা সেটি দেখছি না, এনসিপি নেতাদের কাউকেই সেখানে দেখা যাচ্ছে না। এটি কি ভয়ে, নিরাপত্তার ভয়ে, নাকি জনসমর্থন আগের মতো নেই সে কারণে, না কি আসলে কেন নেই? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক আসিফ ভাইকে শুভেচ্ছা। দেখুন, আসলে এনসিপি এখন তো একটা রাজনৈতিক দল, সুতরাং সেই জায়গা থেকে আমাদের যারা নেতৃত্ব তারা প্রথমত এখানে আমাদের যাদের একদম যদি বলি প্রথম সারির যারা নেতৃত্ব, তাদের আরও একটা পরিচয় হচ্ছে তারা জুলাই আন্দোলনের একদম যদি আমি বলি যে ফেস। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু তাদের একটা দায়বদ্ধতা আছে। অনেক সময় তারা এই ক্ষেত্রে ডুয়েল রোল প্লে করে। অনেক ক্ষেত্রে তাদের আসলে জুলাই আন্দোলনের থেকে যেহেতু উঠে আসা একেবারে অর্গানিক নেতৃত্ব, সেই জায়গা থেকে তারা বিভিন্ন আন্দোলনে বা বিভিন্ন যেখানে আসলে ছাত্রদের সাথে তাদের আসলে একটা যেহেতু অনেক ভালো একটা যোগাযোগ, সেই জায়গা থেকে তারা আগে বেশ আমরা কিছুদিন আগ পর্যন্তও দেখেছি তারা সশরীরে গিয়ে উপস্থিত হন এবং সেখানে একটা কনফ্লিক্ট রেজুলেশন বা আসলে একটা মধ্যস্থতাকারী হিসেবে তারা কাজ করেছে। তো এখন যেহেতু এনসিপি রাজনৈতিক দল, সেহেতু তাদের স্বাভাবিকভাবেই একটু বুঝে শুনে তো কথা বলতে হচ্ছে এবং একটা যেহেতু দলীয় ফোরাম আছে। তবে তারা কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এখনও সমর্থন, বা আমি যদি বলি তারা শুধু জুলাইয়ের নেতৃত্ব হিসেবে কিন্তু তারা এখনও সমর্থন দিয়ে যাচ্ছে। কিন্তু হয়তো অনেক ক্ষেত্রে তারা দলীয় সিদ্ধান্ত বলেন এবং সব কিছুর সাথে একটা দলীয় ইন্টিগ্রিটি যদি বলি আমি, সেই জায়গা থেকে তারা একটু বুঝে শুনে হয়তো ওইরকম করে আগের মতো হয়তো মুভ করছে না। তবে কিন্তু তারা ব্যক্তিগতভাবে জুলাই আন্দোলনের নেতা হিসেবে কিন্তু তারা এখনও তাদের অ্যাক্টিভিজম বা তাদের আসলে কথা বিভিন্ন সামাজিক মাধ্যম বলেন এবং তাদের অবস্থান কিন্তু তারা ব্যক্ত করে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের আসলে জনসমর্থন তো একেবারেই কমেনি। সেই জায়গা আমি বলবো না, কারণ আপনি যদি দেখেন যে কিছুদিন আগের যে যদি আমি বলি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টা, সেখানে কিন্তু আমাদের হাসনাত আবদুল্লাহ সে কিন্তু তার উদ্যোগে, এবং সে কিন্তু শুধুমাত্র এমন না যে এনসিপির নেতৃত্বদের নিয়েই আসলে সেখানে গেছে, সে কিন্তু সকল রাজনৈতিক দলের এবং সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের সকলকেই কিন্তু আহ্বান করেছে সে আন্দোলনে যুক্ত হবার জন্য। এবং যেহেতু এটা একটা জনদাবি ছিল, সেখানে কিন্তু আমরা সেই জায়গা থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধের এই বিষয়ে কিন্তু আন্দোলন হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ হয়েছে। সুতরাং এখানে আসলে জনপ্রিয়তা কমা বা জনসমর্থন কমা সেই জায়গা খুব বেশি আসলে মনে করি না আমি। শিক্ষার্থীদের কাছে কি মানে সেই আস্থার জায়গাটা নেই নাকি? আসলে আমরা দেখলাম যে এনসিপির নেতা নন কিন্তু তিনি সংশ্লিষ্ট বলে ধরা হয় উপদেষ্টা মাহফুজ আলম, তিনি সেখানে গিয়েছিলেন এবং একটি দুর্ঘটনাও ঘটে সেখানে। এটি কি মানে সেই অনাস্থার বহিঃপ্রকাশ? দেখুন, আসলে আমি যদি বলি এই বিষয়টাকে আমি এভাবে দেখি, সেটা হচ্ছে যেহেতু তারা ছাত্রনেতা ছিলেন এবং আমি যদি বলি যে জুলাই আন্দোলনের যদি আমি 4-5টা মুখের কথা বলি, তাহলে মাহফুজ আলমের কথাই আপনি বলছেন, উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও একজন।
তো স্বাভাবিকভাবেই কিন্তু তাদের প্রতি ছাত্রদের একটা আলাদা ধরনের দাবি আছে এবং তারা আসলে অন্য অনেক উপদেষ্টা, আমি যদি বলি বাকি 30 জন উপদেষ্টার কাছ থেকে কিন্তু তাদের সেরকম প্রত্যাশা নেই যে আসলে এখন যারা যে দুইজন, আমি যদি বলি আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদের ব্যাপারে আছে এবং আমাদের নাহিদ ইসলাম তিনিও উপদেষ্টা পরিষদে ছিলেন, সেই জায়গা থেকে ছাত্ররা অনেক বেশি কানেক্ট করতে পারেন এই উপদেষ্টাদের সাথে এবং আর যেহেতু প্রত্যাশার অনেক বেশি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের দপ্তর না হওয়ার পরেও কিন্তু তাদের আসলে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট রেজুলেশনে বা বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামলানোর জন্য যেতে হয়। তো সেই জায়গা থেকে তাদের প্রতি প্রত্যাশাও বেশি ছাত্রদের এবং আমাদের আসলে এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা কিন্তু একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং অনেক সমস্যা এবং আমরা খুব দ্রুত সমাধান প্রত্যাশা করছি। সেই জায়গা থেকেও কিন্তু এই কেন হচ্ছে না, হয়ে যাওয়া দরকার, এত মন্থর গতি কেন, এই প্রশ্নগুলো অনেক অনেক বেশি সামনে আসছে। তারপরেও আমি মনে করি যে এখানে আসলে ছাত্রদের আবেগ অনুভূতি এইটারই বহিঃপ্রকাশ ছিল এবং আমার মনে হয় যে আমাদের উপদেষ্টা সাহেব সেই জায়গাটা বুঝেছেন নিশ্চয়ই। তো এটা আমি বলবো যে অতি প্রত্যাশার একটা প্রতিফলন। জনাব আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানতে চাই, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হত্যাকাণ্ড নিয়েও বেশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তপ্ত, সাম্যর মৃত্যু নিয়ে। আমরা এর আগের একটি কথা নিয়ে এখন আবার নতুন করে আলোচনা হয়েছে। 14 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহন নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করে জনপরিসর নষ্ট না করার আহ্বান জানান। এখন আবার অভিযোগ এসছে যে বহিরাগতদের হাতে খুন হয়েছেন সাম্য এবং সোহরাওয়ার্দী উদ্যানের সাথে যে গেট, সেটি বন্ধের দাবি এসছে। মানে কি মনে হয় যে আপনাদের তখনকার দাবিটি কি ভুল ছিল বলে মনে করছেন এখন, নাকি যে ঠিক আছে বা এর সাথে আমি এর সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে যুক্ত করবার এটা এই বক্তব্যটা আমার কাছে অর্থহীন মনে হয়। কেন আমি বলি, আমার প্রথম কথাটা হচ্ছে যে দেখুন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যটা কী ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের বক্তব্যটা ছিল এরকম যে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা দেখেন, এটা একটা জনপরিসর। মানে এইটা আপনার এখানে শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ যেতে হলে এটার ভেতর দিয়ে যেতে হবে, এখানে বিভিন্ন সরকারি অফিসগুলো আছে। আপনি যদি হঠাৎ করে এটাকে বন্ধ করে দেন, আপনি যদি কোনো স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনা না করে যদি এটাকে বন্ধ করে দেন, তাহলে এটার যে কনসিকুয়েন্স সাধারণ মানুষ ফেস করে সেটার একটা জবাব আপনাকে খুঁজে বের করতে হবে। নিরাপত্তার যে ইস্যুটা আছে সেটা মোটেও অমূলক কিছু নয়, সেটাকে আপনাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা আছেন তারা তো একাডেমিকভাবে স্টেক হোল্ডার কনসালটেশন কী জিনিস এটা তারা পড়িয়ে এসেছেন। তারা যে শুধু জানেন তা না, এটাতে তারা একজন পণ্ডিত। তাহলে এই স্টেক হোল্ডার কনসালটেশনটাকে আদৌ করা হয়েছিল কি না, এক। দুই হচ্ছে যে এখানে বিভিন্ন স্টেক হোল্ডার যারা এখানে ঢুকতে যে হবেন, একজন ঢাকা মেডিকেল কলেজে যিনি যাবেন, তাহলে সেটার ক্ষেত্রে আমি কি ব্যবস্থা নিব সে ধরনের কোনো আলাপ আলোচনা করা হয়েছিল কি না। তিন, আবারও যে শিক্ষক নেটওয়ার্কে এসে করা হচ্ছে, আমি একটু মনে করিয়ে দিই যে বিশ্ববিদ্যালয়ের নির্দেশমালা সেটা কি ছিল, যে 3টা থেকে 10টা এই সময়কালের মধ্যে যানবাহনের আপনি তদারকি করবেন। ঘটনাটা ঘটেছে কখন? ঘটনাটা যে সময় ঘটেছে সেটা তো হচ্ছে কি ওই 3টা থেকে 10টার সময়সীমার বাইরে। তাহলে আপনি যে বলছেন যে বহিরাগত শিক্ষক নেটওয়ার্কের ওই দাবি, এবং সেই দাবি আসলে আমি যেটা বললাম সেটা হচ্ছে স্টেক হোল্ডার কনসালটেশন। আপনি যেই জিনিসটাই করছেন সেটা একটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে করে, যাতে সবার কাছে পরিষ্কার হয় আপনি কী কারণে করছেন, কেউ যাতে কোনো ধরনের ঝামেলার মধ্যে না পৌঁছায় সেটার জন্য। সেই দাবিটাকে আপনি সামনে নিয়ে আসছেন শিক্ষক নেটওয়ার্ককে দাবি করবার জন্য, এবং সেই সময়টাই করছেন যে সময় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরই আইন অনুযায়ী আপনি কোনো যানবাহন নিয়ন্ত্রণ করছেন না। তাহলে আপনি শিক্ষক নেটওয়ার্কে কেন হচ্ছে গিয়ে আপনি দায়ী করছেন। দুই, একই সাথে আপনি দেখুন এই একই সময়ের মধ্যে যখন আমরা পয়লা বৈশাখের ইস্যুর সময় যে মোটিভ পূরণের ঘটনাটা ঘটলাম, সেটা কি বাইরে থেকে হয়েছে না অভ্যন্তরীণ নিষেধ হয়েছে? এই একই সময়ে যখন হচ্ছে গিয়ে শেখ হাসিনার যে মুরালটা ছিল সেটাকে ইসে করা হলো, সেটা কি অভ্যন্তরীণ নিষেধ হয়েছে না বাইরে থেকে হয়েছে? তাহলে এই যে অভ্যন্তরীণ যে জিনিসপত্রগুলো, এইটার যে সিকিউরিটি এবং এইটার যে নিয়ন্ত্রণের রেসপন্সিবিলিটি, বা একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকটি হত্যাকাণ্ডের কথা জানি, সেটা তো বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই হয়েছে। এই জায়গাগুলোর ব্যাপারটা তো আপনাকে মাথায় রাখতে হবে। কাজেই আমাদের উচিত প্রত্যেকেরই, আমি কারোরই যেই কনসার্ন সেটাকে আমি
অমূলক মনে করছি না, বা কনসার্নকে আমার মনে হয় এই যে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটা আমাদের সবার কনসার্ন, সেটা নিয়ে আমাদের সবার মাথা ঘামানো উচিত। সেটাকে সেটা কীভাবে আমরা ঠিকঠাক করতে পারি সেটা নিয়ে আলাপ আলোচনা করা উচিত, এবং সেটার একটা যথোপযুক্ত সমাধান করা উচিত। এবং যেইটা আমরা এতদিন পরে এখন আমরা আলাপ আলোচনা করে আমরা সেই জায়গাটায় গিয়েছি, একটা দুর্ঘটনা ঘটতে হলো তারপরে আমরা হচ্ছে গিয়ে সেটাতে গিয়েছি। আর এই কারণে হচ্ছে গিয়ে আমি শিক্ষক নেটওয়ার্ককে আমি এখানে দোষ দেওয়ার, আমাদের যে পজিশন যে আপনি যখন এরকম একটা জনপরিসরে এরকম যখন কোনো একটা পলিসি ডিসিশন নেবেন আপনাকে অবশ্যই স্টেক হোল্ডারের সাথে কনসালটেশন করতে হবে। এই পজিশনটাতে আমি এসব কিছু দেখি না, এবং সেটার সাথে এটার আমি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছি না এখনো। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আপনি নিরাপত্তাহীনতার কথা বলছেন, প্রশাসন আসলে এই নিরাপত্তাটা কি আসলে জোরদার করা সম্ভব কিনা? যে রাতে সাম্যের হত্যাকাণ্ড যেটি ঘটেছে, এই নিরাপত্তাটি প্রশাসন চাইলে দিতে পারে কিনা? নিজস্ব সেই জনবল রয়েছে? এই কারণেই তো আমরা বারবার বলছি যে বিশ্ববিদ্যালয়ের তার নিজস্ব জনবলের মাধ্যমে যতটুকু করবার দরকার সে সেটা করবে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের একই সাথে তাহলে একটা ওই অ্যানালাইসিস বা ওই জিনিসটা আমাদের বের করতে হবে যে প্রক্টোরিয়াল টিমের আসলে ক্ষমতা কতখানি আছে, তারা তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছেন কিনা। যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে সেটা কি তাদের কর্তব্যে অবহেলার কারণে হচ্ছে, নাকি তাদের লোকবলের হচ্ছে গিয়ে কোনো ঘাটতি হয়েছে সেটার কারণে হচ্ছে, নাকি ঘটনাগুলো এমন জায়গায় ঘটছে যেখানে তাদের জুরিসডিকশন নেই। যদি তাদের অবহেলা হয় তাহলে আমাদের রেসপন্স একরকম, যদি এইটা হয় আমাদের জনবলের ঘাটতির অভাবে তাহলে সেইটা দূর করার জন্য ইউনিভার্সিটির প্রশাসন কী করেছে সেটার উত্তর আমাদের জানা দরকার। যদি সেটা হয় এই কারণে যে এমন জায়গায় ঘটনাটা ঘটছে যে জায়গাটা আমার জুরিসডিকশনের মধ্যে নেই, তাহলে প্রশ্ন আসে যে ওই জায়গাটা যার জুরিসডিকশনের মধ্যে আসে সেই জায়গাটাকে প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য পুলিশের সাথে আমরা কী ধরনের কনসালটেশনে গিয়েছি, তাদের অংশগ্রহণটাকে আমরা কিভাবে এনশিওর করছি। এই ফ্যাসিলিটেটর যে রোলটা পালন করার কথা অ্যাডমিনিস্ট্রেশনের সেই বা প্রক্রিয়া লিসের তারা সেই দায়িত্বটা পালন করেছে কিনা, যদি করে না থাকে তাহলে সেটা করার জন্য তারা কি পদক্ষেপগুলো নিয়েছেন। দেখুন আমাদের তো এইভাবে ধাপে ধাপে করে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে হবে। দেখুন এখন আমরা যে কথা বলছি, আপনিও বলুন যে আমরা কি একটা প্রশ্নের উত্তর জানি, আমরা কি একটা প্রশ্নেরও জবাব খুঁজে বের করবার চেষ্টা করেছি? আমরা তো সেটা করছি না, আমরা বারবার দায় চাপানোর চেষ্টা করছি একজন আরেকজনের কাছে। কিন্তু এই যে দায়িত্বগুলো আমার বেসিক আমাকে দেওয়া হয়েছে নিরাপত্তা প্রদানের দায়িত্ব, এইটার ক্ষেত্রে এই স্পেসিফিক প্রশ্নগুলোর উত্তর কি আমরা জানি? এই স্পেসিফিক প্রশ্নগুলো কি করা হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে? যেটা বললাম যে যদি বাজেটের সমস্যা হয় তো উই নিড টু নো দ্যাট, যদি জনবলের সমস্যা হয় উই নিড টু নো দ্যাট, যদি অথরিটিতে সমস্যা হয় আমার সেটা জানা দরকার, যদি আমার জুরিসডিকশনের বাইরে হয় আমার সেটা জানা দরকার। এই কোনো প্রশ্নের উত্তর কিন্তু না খুঁজে আমরা হচ্ছে এটাকে পাশ কাটিয়ে অন্যরকম একটা আলাপ দেবার চেষ্টা করছি। জি, আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা একটু আপনার কাছ থেকে এখন জানতে চাই, এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ড নিয়ে প্রধান উপাচার্য সহ প্রক্টর এবং প্রশাসনের পদত্যাগ দাবি করছে ছাত্র দল। এরই মধ্যে তার আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ে আজকেও উত্তাল ছিল, গতকালও ছিল। একটু আপনার কাছে কয়েকটি তথ্য দিয়ে আমি প্রশ্নটি রাখতে চাই। 1993 সালে চাঁদা আদায়ের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় নাট্য সম্পাদক জিন্নাকে গুলি করে হত্যা করা হয়। এরপরে আরও 2-3টি গুলির ঘটনা ঘটেছে। এরপরেরটাতে আসি, 94 সালে 27 অক্টোবর জগন্নাথ হলে সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী জাকিরকে হত্যা করা হয় এবং এই পুরো সময়ে উপাচার্য ছিলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তাকে তো পদত্যাগের জন্য সরে যেতে হয়নি। এখন আপনাদের পদত্যাগের দাবিটি আসলে কেন? কেউ কেউ বলছেন কুয়েট এবং বরিশালের উপাচার্য বিএনপিপন্থী ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে আপনারা প্রতিশোধ নিতে চাইছেন, এরকম কিনা? আপনি তো প্রশ্নটা নিয়ে আসলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হত্যাকাণ্ড হয়নি? আরও হয়েছে 75টি এখন পর্যন্ত স্বাধীনতার পরে। 93 সালে 94 নম্বর বিএনপি যখন তখন নিয়ে আসলেন। সেজন্য আপনি সামনে আছেন। এটা এক পেশে হলো না, এক পেশে হলো না। তথ্যটি আপনাকে দিলাম, আমি তো আমাকে তথ্যটা দিলেন, কিন্তু আপনি এক পেশে করলেন না। পুরো মনে হচ্ছে না, মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি, শুধু বিএনপির সময় হয়েছে এবং তখন এখনো তো হয়েছে, এখন হয়েছে বলে আপনারা পদত্যাগ চাইছেন। যেভাবে নিয়ে আসলেন একেবারে ইচ্ছাকৃতভাবে একটা দলের বিরুদ্ধে কথা বলার জন্য আপনি নিয়ে আসলেন, যে উল্লেখ করলেন যে 93-94 সাল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হত্যাকাণ্ড হয়েছে? 75টি হয়েছে, সেই তথ্য সেটা তো আপনি বললেন না। আপনি ওইটা বলতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 75টা হত্যাকাণ্ড হয়েছে, তার ভিতরে বিএনপির সময় 2টা হয়েছে, আমি এটা বলতেন। জি বলে। এখন কথা হলো যে হত্যাকাণ্ড যারা সংঘটিত হয়, যে কোনো হত্যাকে আমরা ঘৃণা করি, আমরা নিন্দা জ্ঞাপন করি এবং আমরা মনে করি একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়া উচিত না, যে আমলে হোক না কেন, এই আমলে হোক আর সেই আমলে হোক আর বিএনপির লোক যে আমলে হোক না কেন। এখন একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এখন দায়কার। এখন আপনি বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে
ওই ক্যাম্পাসের পাশে যে এলাকাটা আছে সেই এলাকাটাকে সরকারের দায়ী পড়ে না? এই যে মাদক সেবী সহ ওখানে যে সমস্ত আরও অন্যান্য অপরাধ হয়, অসামাজিক কর্মকাণ্ড হয়, একেবারে ঢাকা শহরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একদিকে মেডিকেল, একদিকে বুয়েট, পাশে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই জায়গাটা এইটা তো সরকার কি নিয়ন্ত্রণ করতে পারে না? পারে তো। এতদিন আমরা বুঝতাম না, হাতে শরীর শাসক ছিল, তারা নিয়ন্ত্রণ করতে পারতো না, হয়তো ওই করতো, কথা বলতো, ধমক দিত। এখন তো তা নেই, এখন কেন পারবে না? এইটা হলো মূল কথা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা লেখাপড়া করেছি, আমরা দেখেছি সামনাসামনি বন্দুকযুদ্ধ হয়েছে, বন্দুকযুদ্ধ হয়েছে, এটা বাস্তবতা। আমরা যখন 90 সালে আন্দোলন করি, 10ই অক্টোবর 2000 লাশ যখন নিয়ে আসলাম, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে ফিলিস্তিনে যেমন যুদ্ধ হয়, ইসরায়েল আক্রমণ করে আর এরা আত্মরক্ষা করে, আমাদের অবস্থা ছিল তাই। লাশ নিয়ে যখন ক্যাম্পাসে ঘুরতেছিলাম, পুলিশ বিডিআর এসে নৃশংস মানে টিয়ার শেল এবং গুলির ভিতরে আমরা কিন্তু লাশ পেটে চলে গেছিল সবাই। সেটাকে আমি আবার নিয়ে শেখ মুজিব হলে রাখার ব্যবস্থা করেছিলাম। তো এখন তো সেই পরিবেশ নেই। এখন সেই জন্য বলি যে এখন বর্তমান যে কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দেবো, এরকম কোনো ইন্টারেস্ট আমাদের মধ্যে নেই। আমাদের কথা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের দায়িত্ব পালন করুক, কোনো ঘটনা ঘটলে যেন সেটা, একটা উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই। এটা হলো 1989 সালে, 90 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্যের পদত্যাগ করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল। আমি বলি, আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমি ম্যাডাম খালেদা জিয়ার উপরে ছাত্রলীগের ছেলেরা আক্রমণ করেছিল শহীদ মিনারে যাওয়া 21শে ফেব্রুয়ারি। তার প্রতিবাদে ছাত্রদল পরে সমাবেশ করেছিল, তারপর দিন সমাবেশ ছিল। আমি তখন শেখ হাসিনা, আমি তো 32 নম্বরে গেলাম, গিয়ে তার রুম থেকে আমি তাকে আমার পরামর্শ দিলাম, এইটা। উনি বললেন না এটা। আমার সাথে ওনার মিলটা মেনে নেয়। তারপরে ওখান থেকে ফোন করে দেন মান্নান সাহেব, মান্নান স্যার হলো উপাচার্য। মান্নান স্যারকে বললাম, স্যার আপনি কালকে ভাইস চ্যান্সেলর থাকবেন কি থাকবেন না, আপনার একটা সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। যেমন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, আপনি আমাকে সময় দেন 11 থেকে 12টা। আমি 11 থেকে 12টার মধ্যে আমি ওখান থেকে সরে যাব। আর তার যদি না দেন তো ওদেরকে দেন 11টা থেকে 1টা, আমাকে 2টা দেন, বা ওদের 2টা থেকে 3টা দেন। মানে আমি টাইমটা এমনভাবে বললাম যে আমি সব অপশনই রাখলাম। তো উনি যখন মানলেন না, আমাদের এই সিদ্ধান্ত নির্ভর করতেছে আপনি আগামীকার উপরে থাকবেন কি থাকবে না। ঠিকই তারা ক্যাম্পাস দখল করেছিল। সেই সময় ছাত্রদল সহ অনেকে ছাত্রলীগ ঢুকতে গেছিল। সেই সময় পুরো বিডিআর নানান কাহিনী ছিল, অত বিস্তারিত বলতে চান না। তারপরে চুন্নু মারা গেল। মারা যাওয়ার পর ভাইস চ্যান্সেলর দেখতে গেলেন, লাশ দেখতে গেলেন। স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে ছেলেরা সেখানে তার উপর আক্রমণ করলো। পরে রাত্রিবেলা উনি পদত্যাগ করলেন। তো এই যে তার আগে আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম যে আপনার একটা সিদ্ধান্তের উপরে নির্ভর করে আপনাকে লোকজন থাকবেন কি থাকবেন না। তো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা অনেক সময় অনেক কিছুকে তাদের নিয়ন্ত্রণ করতে হয়, অনেক কিছু বুঝতে হয়, না বুঝতে যা হওয়ার তাই হয়। আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন, নিশ্চয়ই কোনো না কোনো ট্যাগ লাগানো আছে তো। আজকে এই বাংলাদেশের সবচেয়ে নৃশংসতার ঘটনা ঘটেছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। এটা কি 5 তারিখ আগে না পরে? 71 সাল না এখন এই বর্তমান এই সময়কাল? তো এই যে সমস্ত ঘটনাগুলি আজকে ঘটানোর চেষ্টা করতেছে, তারা কারা? এরা কারা? মানে কোন ঘটনা? আমি একটা ঘটনা, আমার এলাকার একটা ঘটনা আমি দেখাচ্ছি। আচ্ছা, আপনার এলাকার? হ্যাঁ, আমার 8 ঘরে একটা ঘটনা দেখাচ্ছে। এরা কারা? এই যে নৃশংসতার ঘটনাটা ঘটালো আপনি দেখাচ্ছে, এই যে কোন তাণ্ডব, এরা কারা? যেহেতু আমরা ঘটনাটি জানি না, আমি দেখার পরে বলতেছি। দেখেন তো, চেহারাটা দেখেন না, চিত্রটা দেখেন না। এখান থেকে তো দেখা সম্ভব না, আসলে বড় স্ক্রিনে হয়তো দর্শক বুঝতে পারবেন। আপনাদেরই দেখায় জি, এটা কি জিনিস। এই যে একটা দল, এই যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা অবকল্পনা করেছিল, যারা এখনও দেখেন কত মোটরসাইকেল ভাঙছে, একদম অতর্কিতভাবে শান্তিপূর্ণ একটা অবস্থানের উপরে। একটা কলেজের নির্বাচনী কেন্দ্র ফর্ম 8 নিয়ে প্রশাসন বলেছে যে আপনারা 2জনে আসেন, যাচ্ছে সেই কতগুলো মোটরসাইকেল ভাঙছে। এই নৃশংস ঘটনা বাংলাদেশের ভিতরে ঘুরতে বলে মনে হয় না। এই জামাত শিবির এই স্বাধীনতা যুদ্ধের সময় তারা এদের বিরোধিতা করেছে, এবং ওর আমির
কয়েকদিন আগে বলেছে যে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা স্বাধীনতা অংশগ্রহণ করি নাই, তবে আমরা এক পাকিস্তান চেয়েছিলাম। এটা এমন কোনো অপরাধ না, এটা অপরাধ না, অপরাধ না। এই এরাই বড় বড় কথা বলতেছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এদেরই পেতাত্তা, যে কারণে আমরা বলছি যে এই পেতাত্তা স্বাধীনতা বিরোধী কোনো পেতাত্তারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাক্তার শামসুজ্জোহা রক্ত ঝরেছিল, চিরাং বিশ্ববিদ্যালয়কে শহীদ রাষ্ট্র জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তারা জেগে বসেছে, যে কারণে সারা বাংলাদেশে আজকে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। যে আমরা একটু জনাব আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম কুকুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। চলমান যেই ক্যাম্পাস কেন্দ্রিক বিক্ষোভ, এর কারণে করিডোর, নির্বাচন, সংস্কার, এইসব বিষয়গুলো একটু আড়াল হলো কিনা একটু আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছে জানতে চাই যে এই চলমান বিক্ষোভ আন্দোলনের কারণে করিডোর, বন্দর এবং নির্বাচন সংস্কার বিষয়গুলো একটু আড়ালে চলে গেল কিনা? ধন্যবাদ। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই ক্ষেত্রে আমি জনাব মির্জা আব্বাসের কথাই তো বোধহয় আপনি বললেন, উনি বলেছেন কথাটা, ওনার এই বক্তব্যকে আমি সমর্থন করি। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এইটাকে কোনো মতেই কোনোভাবে আড়ালে চলে যেতে দেওয়া উচিত না। কারণ এই যে এটাকে কেউ করিডোর বলছেন, কেউ অন্য একটা শব্দ আমার ঠিক মনে পড়ছে না, একটা চ্যানেলের কথা বলছেন, এইটা আসলে কি, এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। এবং তার চেয়ে যেটা বড় কথা, যে আমরা যখন এই ধরনের কোনো একটা ডিসিশন নিই, যেটার কনসিকোয়েন্স আমরা ধরে নিতে পারি, যেহেতু আমরা আশা করতে পারি যে নির্বাচনের একটা সময়সীমা তো আমাদের আছে, এটার কনসিকোয়েন্স হচ্ছে গিয়ে এই সরকার ফেস করবে না, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এটার কনসিকোয়েন্স ফেস করতে হবে, তাহলে এই ধরনের কোনো ডিসিশন নেবার আগে অবশ্যই 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 রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে কথা বলতে হবে। বিএনপির মতামত নিতে হবে, এনসিপির মতামত নিতে হবে, এবং এইখানে হচ্ছে জামাত ইসলামী আছে তাদের মতামত নিতে হবে, বামপন্থী যে দলগুলো আছে তাদের মতামত নিতে হবে। মানে আপনার এই ছাড়া এই ডিসিশন, যেটার মানে যেই ডিসিশনের কনসিকোয়েন্স আপনি ভোগ করবেন না, যে ডিসিশনের কনসিকোয়েন্স পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে ভোগ করতে হবে, তাহলে যারা রাজনৈতিক দল আছে তাদের মতামত ছাড়া আপনি করতে পারেন। এবং এই জিনিসটা কিন্তু খুবই অপরিষ্কার একটা অবস্থায় আছে। আমরা করিডোর না চ্যানেল এইটা শুনছি, ইউএন চাচ্ছে না আমরা এরকম শুনছি, আমরা নীতিগতভাবে একমত, আবার আমরা নীতিগতভাবে একমত না এইটা শুনছি। জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার নিজের দেশের নিরাপত্তার জন্য, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার সেনাবাহিনীর জন্য, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে আমার যে ভূ রাজনৈতিক অবস্থা, সেই ক্ষেত্রে আমি কোন দিকে যাচ্ছি সেটার জন্য পুরোটা একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায় আছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক, যে আমরা যখন একটা ক্রাইসিস দেখি সেই ক্রাইসিসে আমরা এইগুলো চলে যাই, কিন্তু এই জায়গাটা রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রত্যেকেরই সরকারের কাছে এই কথাটা বলা উচিত, এবং সেটা এই বিষয়টা, বন্দরের বিষয়টা এবং অবশ্যই সংস্কারের বিষয়টা যেটা, সেই জায়গাটাতে এইটা গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এটার উপর অবশ্যই কড়া নজর রাখা উচিত, এবং ওই দাবিটা জানানো উচিত এই ডিসকাশনে আমরা কোথায়। আমরা যে একটু আগে আমি যখন আমার প্রথম এসে বললাম, তখন সেই আবার ওই স্টেক হোল্ডার কনসালটেশন হ্যান ত্যান, আবারও সেই জিনিসটা এখানে চলে আসছে। যারা এটার অংশীদার তাদের সাথে মতামত বিনিময় না করে তো হচ্ছে গিয়ে আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন না। মনির শারমিন, একটু আপনার কাছে জানতে চাই, যেটি নিয়ে আসলে রাজপথে যে অবস্থানটি দেখা যায়, এনসিপির সাথে জামাতের সাথে সকল আন্দোলনেই থাকে। ইভেন সর্বশেষ যমুনার সামনে যে আন্দোলন ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের, সেখানেও জামাতের সমর্থন ছিল, তাদের উপস্থিতি ছিল, শিবিরের উপস্থিতি ছিল। বিশ্ববিদ্যালয়ের এখন যখন উপাচার্যের পদত্যাগের দাবিতে, সেখানেও ছাত্রদল দাবি জানাচ্ছে, কিন্তু শিবির সহ এনসিপির যে ছাত্র সংগঠন তারা পদত্যাগ চাইছে না। আমরা কুয়েটেও দেখেছি একই অবস্থান, অর্থাৎ রাজনৈতিকভাবে সহ অবস্থান। কিন্তু ভার্চুয়ালি আবার দেখা যাচ্ছে এনসিপির কেউ কোনো নেতা জামাত বিরোধী বক্তব্য দিচ্ছেন। আসলে এনসিপির অবস্থানটি আসলে কি? রাজপথে সবসময় জামাত বন্ধু, ভার্চুয়ালি দু এক জায়গায় জামাতকে একটু বিপরীত পার্শ্বের মতাদর্শের মনে হয়, এটি কি রাজনীতির কৌশল? না, দেখুন, আসলে এত বিষয়গুলো বাইরে থেকে একরকম দেখা যায়, বাইরে থেকে মনে হচ্ছে আসলে ডট মেলানোর মতো, অনেকেই ডট মেলানোর চেষ্টা করে। কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে, দেখেন,
যখন এনসিপি যখন রাজনীতি করছে, এনসিপি যখন জনদাবিগুলো নিয়ে আসলে কথা বলছে, তখন আসলে সকল রাজনৈতিক পক্ষকে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো না, রাজনৈতিক বিভিন্ন সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সকলকেই কিন্তু আসলে সেই জনদাবির পক্ষে একটা, আমি যদি বলি জনমত গড়ার জন্য সকলকেই কিন্তু ডাকছে এবং সকলের সাথেই ভেতরে আলোচনার জায়গায় বসার জন্য সবাইকে একসাথে হওয়ার জন্য বলছে। কারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এনসিপি বলেন, জাতীয় নাগরিক কমিটি হিসেবে আমরা যখন ফাংশন করেছি, আমাদের আসলে একটা বিষয়ই আমরা চেয়েছি, সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্য। এবং এই জাতীয় ঐক্য, যেটার কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত আমি যদি বলি বাংলাদেশে কিন্তু সবাই কিন্তু, কেউ কোনো রাজনৈতিক দল বলেন এবং সাধারণ মানুষ বলেন, কেউই কিন্তু এটার বিরোধী না, যে আমাদের এই একটা বিষয় কিন্তু সবাই আসলে একমত যে আমাদের একটা জাতীয় ঐক্য এবং একটা রাজনৈতিক ঐক্যের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই সামনে নির্বাচন পর্যন্ত যেতে হবে। এবং এটার প্রক্রিয়াগত জায়গায় আমাদের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কৌশল থাকতে পারে, তবে এই জায়গাতে সবাই আমরা একমত। এখন এইখানে আমি যদি বলি যে যখন আমরা যমুনার সামনে আন্দোলনে গেলাম অথবা শাহবাগ পর্যন্ত গেলাম, সেখানেও কিন্তু আমরা আসলে সকল রাজনৈতিক দলকেই বলেছিলাম যে আমাদের সাথে আসেন এবং জয়েন করেন। তো সেই জায়গা থেকে আসলে আমাদের ডাকে যারা এসছে, আমরা তাদের সাথেই আন্দোলনটা করেছি। এবং শুধুমাত্র যে জামাত এসছে ব্যাপারটা তা না, এখানে অন্যান্য যারা রাজনৈতিক দল তারাও এসছে, হয়তো আমাদের সাথে আমরা বলেছি, এরকমও বলেছি যে এমন না যে আমাদের যে কথাটা বলছি, যেহেতু দাবিটা একদমই সার্বজনীন, সেখানে এরকম হতে পারে যে আপনারা আপনাদের নিজেদের জায়গা থেকে প্রতিবাদটা করতে পারেন, সেরকম গণ অধিকার কিন্তু তারা আলাদা করে প্রেস ক্লাবের সামনে করেছে, আমরা সেটা হয়তো শাহবাগে করেছি। আমাদের সাথে যাদের মনে হয়েছে এসে যোগ দিয়েছে, এবং যাদের মনে হয়েছে তারা আলাদাভাবে আলাদা ব্যানারে তারা করেছে। এবং সেখানে কিন্তু আমরা এমন না যে বিএনপির সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করিনি, সেখান থেকে হয়তো বিএনপির পক্ষ থেকে একটু আমরা দেখেছি নির্লিপ্ত ভাব, যে তাদের একদম যদি বলি হাইকমান্ডের জায়গা থেকে অনেক ধরনের কনফিউজড কথাবার্তা আমরা শুনেছি। অনেক সময় শুনেছি যে না, আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের মোকাবেলা করব, আবার অনেক সময় শুনেছি যে না, আসলে আমরা এটা জনগণ ঠিক করবে, আবার অনেক সময় আমরা প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও শুনেছি যে এটা আওয়ামী লীগ আসলে প্রাসঙ্গিক কিনা, বাংলাদেশে তারা নির্বাচন করবে কিনা সেটা আওয়ামী লীগই ঠিক করবে। সুতরাং এত আসলে কনফিউশনের মধ্যে তো এই বিষয়টা পড়ার কথা না। আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথাটাই বলেছি, এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের 90% মানুষের কথা এটাই ছিল। এবং যদি আপনি বলেন যে ভার্চুয়াল জায়গা থেকে আমরা বিরোধিতা করছি বা মাঠে আসলে সহাবস্থানে আছি, ব্যাপারটা এরকমও না। কারণ দেখেন, আমরা এই সময় এসে যেটা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে একটু আগে ভাই যেটা বলছিলেন, সেটা হচ্ছে যে জামাতের তো আসলে ৭১-এর প্রশ্ন সেটা তো আসলে সমাধান করতে হবে। এবং বাংলাদেশেও, মানে আমি যদি বলি যে বাংলাদেশের রাজনৈতিক, মানে যদি আমি পরিক্রমা বলি, সেই পরিক্রমায় কোনোভাবে ৭১-কে বাদ দিয়ে যে কোনো রাজনৈতিক সংগঠনই কিন্তু রাজনীতি করার, আমি বলবো, প্রাসঙ্গিকতা হারাবে। এবং সেখান থেকে আমি মনে করি যে জামাতের যারা পরের প্রজন্ম, মানে আমাদের প্রজন্ম যদি বলি, আমরা কিন্তু প্রজন্মগতভাবে আমরা বলি যে যদি আমি বলি, আমাদের জেনারেশন, আমরা 2018 সাল থেকে যেরকম বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে জড়িত, আমরা বিভিন্ন সময় ফ্যাসিবাদ বিরোধী যে সকল আন্দোলনের সাথে জড়িত, আমাদের কিন্তু এই প্রজন্মগত লড়াইটা এক, প্রজন্মগত ফাইটটা এক। সেখানে কিন্তু আমরা আমাদের সাথে এই ফ্যাসিবাদী আন্দোলনে যেমন জামাত, মানে শিবির ছিলেন, তারপরে অন্যান্য যেগুলো আমি যদি বলি হেফাজত, তারপরে ইসলামী আন্দোলন, তারা ছিলেন, ছাত্র দলের অংশ ছিলেন। সুতরাং এই জায়গায় আমাদের প্রজন্মগত লড়াই এক। আমরা কিন্তু আমাদের একটা, যদি বলি, রাজনৈতিক ভাবনার একটা সহাবস্থান আছে, আমাদের এই প্রজন্মগত লড়াইয়ের ক্ষেত্রে একটা সহাবস্থান আছে। সেখানে আমি মনে করি যে জামাতের ৭১-এর প্রশ্ন, সেটা কিন্তু যেহেতু আমি যদি বলি রাজনৈতিক ভাবনায় সহাবস্থান আছে, আদর্শগত জায়গাতে পার্থক্য আছে। যে আদর্শগত জায়গার কথাই আমি বলছি, যে ইডিওলজিক্যালি আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমি যদি বলি জামাতের ক্ষেত্রেও যারা তরুণ নেতা, যাদের আসলে ৭১-এর যেই দায়টা, সেটা কিন্তু তারা কেন নিবে, তাদের আসলে সেটা ডিজোন করা দরকার। কারণ তাদের পূর্বসূরীরা যদি, মানে তারা যেরকম বিভিন্নভাবে আসলে এই প্রশ্নটা এড়িয়ে যান, যে সেটা আমাদের কৌশলগত ভুল ছিল, অথবা আসলে এইটার প্রশ্নটা ক্লিয়ার করে জাতির কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন। এবং এইটা যারা জামাতের আসলে তরুণ নেতৃত্ব আছে, তারা তাদের পূর্বসূরীদের যদি, মানে সেটা তারা ভুল যদি স্বীকার না করে, তাদের ভুল স্বীকার করা উচিত। এবং তাদের আসলে তাদের পূর্বসূরীদের এই, মানে আমার যদি বলি যে তাদের ৭১-এর প্রশ্ন পরিষ্কার করে তাদের মানে পূর্বসূরীদের ডিজোন করা দরকার। কিন্তু কারণ এটা তো তাদের জন্য আসলে একটা বোকামি, তারা কেন এই দায়ভার নিবে, ৭১-এর তাদের পূর্বসূরীদের করা দায়ভার। হাবিব রহমান, হাবিব, একটু আপনার কাছে জানতে চাই,
আমরা দেখলাম যেটি চট্টগ্রামে হেরে গিয়েও অর্থাৎ নির্বাচনে হেরে গিয়ে এখন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ঢাকা ইশরাক হোসেনকে এক সপ্তাহের মধ্যে শপথের দাবিতে বিক্ষোভ করছে বিএনপির কর্মীরা। আজকে খুলনা নির্বাচনে হেরে গিয়েছিলেন একজন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান, তিনি জামানত হারিয়েছিলেন। তিনি বলতে চাইছেন যে ভোটে তাকে হারানো হয়েছে, তাকে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছেন। দাবিটা যৌক্তিক কিনা? আপনার এই কথাটা তীব্র প্রতিবাদ করছে। হেরে গিয়েছে, হারানো হয়েছে, উনিও বলছেন হারানো হয়েছে, সেটির কথাই বলছি না। আপনি নিজে বললেন হেরে গিয়েছে, তখনকার রেজাল্টে তো হেরে গিয়েছে। আপনি হেরে গিয়েছে বলছেন, হারে নেই, তো হারানো হয়েছে। সেটা হারানো হয়েছে, নির্বাচন হয়নি। আমিও তো নির্বাচন করেছি 18 সালে। আমাকে কুপিয়ে গুলি করলো, গুলি হলো না, হেলিকপ্টারে ঢাকা আসলাম, তারপর তো নির্বাচন ভোট কেড়ে নিয়েছে। ওইটা নির্বাচন ছিল না, যে কারণে কোর্টের রায়ে তারা এখন আপনার দায়িত্ব পালন করছে। ইশরাকের ব্যাপার করে রায় দিয়েছিল, সেটাকে আবার সেটা সরকারি এই পক্ষ থেকে বা এতে আপিল করা হয়েছে না, ওই থেকে বা একজন উকিল বা একজন ইয়ে করেছে, যে কারণে এটা আপাতত ঝুলে আছে। যে এখন ইশরাক যদি নির্বাচন হতো না, গেজেট তো হয়ে গেছে তারপরে তো ঝুলে দিল না, ঝুলানোর কারণেই তো আজকে বিক্ষোভ হচ্ছে। এই জন্য দরকার ছিল না, নির্বাচন হতোই। আর আমি এখানে মনিটরের একটা কথার সাথে আমি একমত পোষণ করছি, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। একটু ছোট করে যদি আপনি এটি বলতেন, খুলনায় যিনি জামানত হারিয়েছেন সেই প্রার্থী আজকে আবারও বলছেন হারিয়েছে না, হারানো হয়েছে। তো খুলনা হোক আর ঢাকা হোক আর যেখানে ভোট হয়েছে নাকি, তাহলে ওই প্রার্থীকে ঘোষণা দেওয়ার আপনি যৌক্তিক দাবি মনে করছেন? আরেকজন প্রার্থী ছিল না, এক যদি প্রার্থী সেকেন্ড থেকে থাকে। না, উনি সেকেন্ড ছিলেন না, উনি চতুর্থ। সেকেন্ড না থাকে চতুর্থকে দিবে কেন? না, উনিও তো বলতেই পারেন হারানোই যদি হয়, চতুর্থ জনকেও তো হারানো হতে পারে। ওই হিসাবে তাই এখানে কোনো হারানো তো, যেহেতু ভোটের কোনো মানে চিহ্ন ছিল না, সেই কারণে এটা যে কোনো জন দাবি করতে পারে, যে কোনো জন দাবি করতে। আর এখন মনিরার কথা একটা খুব সুন্দর একটা কথা বলছেন, যে ব্যাখ্যাটা আসলে এখন দরকার, খুবই জরুরি। আমি যাই হোক না, যত বছর পরে হোক না, আমি এই দেশের বাসিন্দা, এই দেশে আমার দেশকে আমি স্বীকার করি না। আমার মহান স্বাধীনতা যুদ্ধকে আমি কলঙ্কিত করেছি, আমি ওইটার উপর স্ট্যান্ড নিচ্ছি। এবার এর আগে একজন ছাত্র শিবির নাকি জামাতের একজন বলেছিল, হে আল্লাহ ওই মুসলমানদের মাফ করে দেন যারা 71 সালে মুক্তিযুদ্ধে গিয়েছিল। কত বড় স্পর্ধা, কত বড় খারাপ কথা। বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাজনীতি করবে, বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। এই যে মানে কী বলবো, এটা যে আচরণ, উদ্ধত্তপূর্ণ আচরণ, আমার মনে হয় জাতিকে, সারা বাংলাদেশের মানুষকে সতর্ক হওয়া দরকার। আমরা ভুল করেছি, নিঃসন্দেহে ভুল করেছি। বিএনপি যদি বড় কোনো ভুল থাকে, সেটা এই 71-এর স্বাধীনতা বিরোধীদেরকে নিয়ে জোট করা, তাদের মন্ত্রিত্ব দেওয়া। হ্যাঁ, আমাদের নেত্রী ভুল, আমি নিজে বললাম। আমাকে যদি দল যদি আমাকে তিরস্কারও করে, আমার কোনো আপত্তি নেই। ম্যাডাম খালেদা মনে করেছিলেন যাক যেটা হয়েছে এটাকে সংশোধন করে সামনে দিকে যে এগিয়ে নিয়ে যে জাতি ঐক্যবদ্ধ করা যায়। ওরা তো তার না, ওরা তো তার না, ওরা সেই যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। তারা এখনও স্মৃতিসৌধে যায় না, তারা শহীদ মিনারে যায় না। জি, তো এই যে যে অবস্থা, এই বাংলাদেশকে স্বীকার করে বাংলাদেশের আসল মূল জিনিসকে অস্বীকার করে তারা, তাদের তো বাংলাদেশ রাজনীতি করার কোনো অধিকার নেই। এখন তারা বাংলাদেশ রাজনীতি করছে, ডিকটেশন দিচ্ছে তারা। এই জায়গাতে আমি বলবো সব জাতিক ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঐক্যবদ্ধ হওয়া উচিত এদের বিরুদ্ধে। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে আপনার সাথে নিয়েছিলেন কেন? ভুল করেছি, অবশ্যই ভুল করেছি। এরা এদের তো বিএনপি কোলে রাখছিল, পেটের মধ্যে রাখছিল। কোলের ভিতরে সন্তান নিরাপদ না, যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত থাকে, কিন্তু পেটের মধ্যে কিন্তু নিরাপদ। যে বিএনপি থেকে পেটের মধ্যে রেখেছিল, এখন সেই পেট থেকে বেরোয় এখন সবল মারতেছে। এই হলো অবস্থাতে বাংলাদেশের মানুষ। আপনি বলছিলেন যে তাদের রাজনীতি করার অধিকার নেই, অধিকার না, যারা দেশকে স্বীকার করে না। আগে স্বীকার করতে হবে 71 আমি ভুল করেছি, স্বাধীনতার বিরোধিতা করে আমরা এখন বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করি, আমরা ভুল আমরা স্বীকার করতে চাই। আপনারা কি দলীয়ভাবে এমন কোনো অবস্থান নিতে যাচ্ছেন? দলীয়ভাবে অবস্থান কি নেবেন? আমার ব্যক্তি, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দাবি করি এবং আমি মনে করি এটা হওয়া উচিত। দেশকে যা স্বীকার করবো না, স্বাধীনতাকে স্বীকার করবো না, শহীদদের যারা অবমাননা করে, 21-এর মানে 52 শহীদদের যারা অবমাননা করে, তাদের এই দেশে রাজনীতি করার অধিকার। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। আবারও যেতে চাই ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজকে বলেছেন শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারা এখন সংস্কারের তালিম দিচ্ছে। আপনারাও সংস্কারের কথা বলছেন বেশ জোরে সোরে, একটু আপনার মন্তব্য জানতে চাই, লুকিয়েছিলেন কিনা? ওনাকে তোর বলেন নাই, আমি বলেন।
আপনি প্রথম প্রশ্ন শুরু করেছিলেন হচ্ছে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ককে নিয়ে, এবং আমার কাছে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের সেটা যাচ্ছেন। তো ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্কের এই আগস্টের সাথে কি রোল ছিল সেটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার দরকার পড়ে না। সো আমি জানি না উনি কেন বলছেন, কারণ এটাও একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে যে সংস্কার নিয়ে কোনো কথা বলতে গেলেই হচ্ছে গিয়ে কাউকে এরকম একটা ট্যাগ দেওয়া। আমার মনে হয় যে বড় দলের নেতারা যিনি আছেন, আমি তো একটু আগেও, বাট এটা একটা আইরনি, আমি যখন সেকেন্ড টাইম কথা বললাম তখন তো ওনার মতামতের সাথে একমত হলাম। এটি মানে একাডেমিক লাইফটাই না না আমি আমি উনার আমি পার্সোনালি নিচ্ছি না, আমি পার্সোনালি নিচ্ছি না, আমি জাস্ট যেটা বলছি যে মানে একাডেমিকদের লাইফই হচ্ছে এইটা, যে যেটা ইচ্ছে করা সেটা। ওই কথার সাথে আমি যেমন একমত, আমি এই কথার সাথেও মানে একদম খুব শক্তভাবে দ্বিমত পোষণ করছি। যারাই সংস্কারের দাবি করছেন তাদেরকে এইভাবে লেভেল লাগানোর একটা সমস্যা যেটা হচ্ছে, সেটা সংস্কারের যে প্রয়োজনীয়তা সেটাকে খেলো করা হয়, যে সংস্কারের যে গুরুত্ব বা সংস্কার যে আমাদের দরকার। এবং এইটা বিএনপির জন্য খুব ভালো কিছু না। কেন আমি বলছি যে এটা বিএনপির জন্য ভালো কিছু না? বিএনপির নেতাকর্মী যারা আছেন, আমার ধারণা তাদের মধ্যে অনেকেই সংস্কারের প্রয়োজনীয়তাটা বোঝেন। তাদের মধ্যে অনেকেই যেহেতু 14-15 বছর একটা শাসন ব্যবস্থা যেটা ছিল আমরা সেটার মধ্যে দিয়ে এসেছে, সেটার যে বিপদ সেটা তারা দেখে এসেছেন। একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, একটা ফ্যাসিজম একটা সিস্টেমের মধ্যে কিভাবে ট্রান্সফর্ম হতে পারে এটাকে হাতে কলমে দেখেছেন। এবং সংবিধানকে সহজে সংস্কার করে একই সাথে হচ্ছে গিয়ে সেই শাসন ব্যবস্থা কিভাবে এত ইজিলি আমাদের যে বর্তমান সংবিধান আছে সেটার মধ্যে দিয়ে কায়েম করা যায়, সেটার অভিজ্ঞতা হচ্ছে গিয়ে আমার মনে হয় সবারই হয়েছে। সেটা এনসিপি বলি, বিএনপি বলি, সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই সেটা হয়েছে। এবং একই সাথে যারা সুশীল সমাজের প্রতিনিধি যাদের কোনো বলছেন তাদেরও হয়েছে, কারণ তাদেরকেও অনেক সময়ই হচ্ছে গিয়ে ফলটা ভোগ করতে হয়েছে। সংস্কারের দাবি যারা জানাচ্ছেন তাদের বক্তব্যটা কিন্তু খুব পরিষ্কার, যে আমরা যে আন্দোলন, যে গণ অভ্যুত্থানটা আমরা দেখেছি সেটা শুধুমাত্র শাসন ব্যবস্থার মানে শাসনে এক দলের বদলে আরেক দল যাবে সেই পরিবর্তনের ব্যাপার নয়। এটার একটা আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাটা যে গণদাবিটা ছিল সেটা হচ্ছে আর যেন কখনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। নির্বাচন জরুরি, অবশ্যই নির্বাচন জরুরি। এবং এখানে হচ্ছে মজার ব্যাপারটা, যে সংস্কারের বিরোধিতা করা মানে কিন্তু হচ্ছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া। যত তাড়াতাড়ি আপনি সংস্কারের বেসিক যে জায়গাগুলো, কারণ এই ব্যাপারে আমার ধারণা বিএনপি নেতৃবৃন্দেরও কোনো আপত্তি নেই যে আমাদের এই এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যাতে তৈরি না হয়, ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয়, একজন ব্যক্তি বা একটা রাষ্ট্রের একটা অঙ্গ যাতে বেশি শক্তিশালী না হয়, যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে যাদের কাজ হচ্ছে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা, তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, এই প্রিন্সিপালের জায়গাগুলোতে কোনো দ্বিমত হচ্ছে গিয়ে কারণেই। কী উপায়ে আমরা করব সেগুলো নিয়ে কিছু দ্বিমত আছে। যদি এই প্রিন্সিপালে বিএনপি, এনসিপি সবাই যদি এগ্রি করে, তাহলে যত দ্রুত সম্ভব আমরা এই প্রিন্সিপালের জায়গাগুলোতে এগ্রি করতে পারবো, তত বেশি তো বিএনপির জন্য সুবিধা বলা যে অতি দ্রুত যেহেতু আমরা এগ্রি করছি নির্বাচনে হচ্ছে গিয়ে চলে যাই, আমরা সেই ডেমোক্রেটিক ট্রানজিশনে যাব। সো সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে প্রশ্নবিদ্ধ করা বা যারা সংস্কারের দাবি তুলছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করা এক অর্থে নির্বাচনকে বিপদের মুখে ঠেলে দেয়। মনির শারমিন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আজকে এনসিপির নেতা তানভীর সহ 4 জনকে দুদকে তলব করা হয়েছে। এছাড়া আমরা দেখলাম যে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে, এনসিপির একজন নেতা তিনি তদবিরের জন্য কথোপকথন করছিলেন, আপনার চোখে পড়েছে কিনা, এনসিপির সংগঠক নাহিদ উদ্দিন তারেকের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। তিনি রেল ভবনে ডিজির কক্ষে বসে কথা বলছিলেন। আপনারা নতুন রাজনীতির বন্দোবস্তর কথা বলছিলেন, স্বপ্ন দেখাচ্ছিলেন সাধারণ মানুষকে, আসলে সেই বন্দোবস্তটি কি? এরই মধ্যে অনেক নেতাদের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসছে, এনসিপিরও তরুণ নেতৃত্ব, সেটি কি এমন কিনা যে অন্যান্য দল যেহেতু একটু বেশি বয়স হলে তারা তদবির বাণিজ্যের অভিযোগ আসে, আপনারা একটু তরুণ বয়সী সুযোগ দিচ্ছেন, এরকম কিনা? না, দেখুন, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমত আমার কথা হচ্ছে যে অভিযোগ যাদের বিরুদ্ধে আসছে, বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, বিদ্যমান আইন আছে এবং তদন্ত যেগুলো স্বাধীন তদন্তকারী সংস্থা আছে, সাংবিধানিক সংস্থা আছে, তারা তাদের মতো করে আসলে তদন্ত করে। অন্যান্য রাজনৈতিক দলের কয়টাই বা প্রমাণিত হয়েছে? সবগুলোই তো আসলে অভিযোগ আকারে এখন পর্যন্ত। এটাই আমার কথা হচ্ছে যে অভিযোগটা আসলে এখন আমরা যেটা দেখছি, আমাদের মানে এনসিপির কিছু নেতৃত্বের ব্যাপারে অভিযোগ বিষয়টা অনেক বেশি আমরা শুনছি, এবং অভিযোগটা যত ফলাও করে আসলে দেখানো হচ্ছে, আসলে
প্রমাণিত কি প্রমাণিত না সেটা কিন্তু আবার আমরা ওভাবে করে দেখছি না। দেখেন এখানে আমি এরকম না, আমার কথা হচ্ছে যাদের এভাবেই বলছেন জি বাকি দলগুলো বিএনপি আওয়ামী লীগ না না আমি চাই আমার কথা হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হোক এবং তাদের ব্যাপারে আসলে অন্তত আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এনসিপির পক্ষ থেকে কোনো এই ধরনের কোনো প্যাট্রোনাইজেশন থাকবে না, যে না আমরা কোথাও তদবির করতে যাব না যে অমুককে বাঁচানোর জন্য তমুককে বাঁচানোর জন্য, কারণ এই শেল্টার আমরা দিব না। কিন্তু এই জায়গা থেকে আসলে মানে প্রথমত এই সংস্কৃতির পক্ষে আমরা না। এই তদবির বাণিজ্য আমাদের স্বাভাবিকভাবেই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যারা নেতা আছে তাদের কিন্তু আসলে আমরা যতই এইভাবে করে যতই বলি, ফেসবুক বলেন বা বিভিন্ন মিডিয়াতে আমরা কিন্তু এরকম করে বলছি যে আসলে অন্তত আমাদের কাছে, এবং আমার মনে হয় যে অভ্যুত্থানের যে নেতৃত্ব আসিফ মাহমুদ সেও একটা পোস্টের মাধ্যমে এটা কিন্তু বলেছে যে তদবির করতে আসবেন না। কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, মানুষের সংস্কৃতি, যে কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে থাকতে হবে, কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাদের মাধ্যমে আসলে আমাদের একটা সুযোগ তৈরি করতে হবে। কিন্তু এই জায়গাতে আমি বলবো এটা একটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যেভাবে করে আসলে গত 15 বছর দলীয়করণ করা হয়েছে এবং এই যে সংস্কারের বিষয়টা আমরা বারবার বলছি, দেখেন এই এক মানে যদি বলি যে ক্ষমতার ভারসাম্য নেই, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও যে নিয়োগগুলো সেগুলোও কিন্তু এই এক প্রধানমন্ত্রীর হাতেই ছিল, এবং আমি যদি বলি সেটার ক্ষেত্রে কোনো জবাবদিহিতা ছিল না, এবং এই ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটার জন্য কিন্তু যে সরকারি দল, এই যে অনেকেই বলে যে এনসিপি নাকি এখন সরকারে, বিএনপির পক্ষ থেকে অনেকবার বলা হয়, আবার এখন আবার আজকে শুনলাম যে জামাত নাকি সরকারে। তো সেই জায়গা থেকে আমি যেটা বলি যে সরকার বা ক্ষমতার কাছাকাছি থাকা মানুষগুলো যারা মনে করে বাইরে থেকে তাদের কাছে আসলে তদবিরের একটা ব্যাপার থাকে, এবং আমার কথা হচ্ছে যে এনসিপি কখনো এই বিষয়গুলো প্যাট্রোনাইজ করবে না, যে যারা আসলে দোষী, যারা কেউ যদি এরকম তদবির বাণিজ্য করে সেই জায়গাতে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি যেটা শুনছি যে 400-500 কোটি টাকার অনেকের ব্যাপারে অভিযোগ, কিন্তু এটা আসলে প্রমাণিত যদি হয় সেটাও কিন্তু আমরা চাই যে এটাও কিন্তু মিডিয়া খুব ফলাভাবে দেখাক, আর যদি প্রমাণিত না হয় সেক্ষেত্রেও যাতে সেই মানুষটা সেটাও যাতে আসলে ফলো করে দেখানো হয়, যদি মানে হ্যাঁ অন্তত এইটুকু একটা মানুষের অধিকার থাকা উচিত। দেখেন আমার বিরুদ্ধে আজকে অভিযোগ আপনারা বলছেন, কিন্তু অভিযোগ আসলে প্রমাণিত হলো না, সেটাও যেন সেই শেল্টারটুকুও যেন আমি পাই। সুতরাং একদম সত্যটাই উদ্ঘাটিত হোক। হাবিবুর রহমান, হাবিব, একটু আপনার কাছে জানতে চাই, আরো অনেকগুলো রয়েছে, একটি উদাহরণ টানি, যে গণমাধ্যমের অনেকগুলো উদাহরণ টানতে পারবো আপনি বললে। জালুকাঠির রাজাপুরে চাঁদার টাকা না পেয়ে নার্গিস বেগম নামের এক গৃহবধূর গরু তুলে নিয়ে যায় স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। এটি একটি গণমাধ্যমের খবর। গতকাল বুধবার সকালে উপজেলার শুক্তারগড় ইউনিয়নের গিগরা গ্রামের একটি মাঠ থেকে গরুটি নিয়ে যাওয়া হয়। একটু আপনার কাছে জানতে চাই, এটি কি আপনারা আসলে বিচ্ছিন্ন ঘটনাই বলছেন কিনা? না, এটা তো সমর্থন করি না। গরু নিয়ে গেছে যে ফর্মে নিয়ে যাক, সেটা টাকা পেয়ে অনেক সময় এরকম কিন্তু চাঁদা দাবি করা অনেক সময় অনেক ক্ষেত্রেই ওরকম মনে হয়। একজন টাকা আওয়ামী লীগের সময় টাকা সে নিয়ে রাখছিল, তখন চাইতে পারেন, এখন চাইতে গেছে তাকে আমার কাছে একদিন 10 লাখ টাকা আমাকে চাঁদা চেয়েছে। আমি তো ক্ষেপে আগুন যে তোমার এত বড় সাহস তুমি চাঁদা চাও। পরে সেটা ডিড ডকুমেন্ট করা, তার কাছে সে টাকা নিয়েছিল, সে টাকার ফেরত দেয়নি। পরে আমি বললাম এই মিথ্যা কথা কেন বললেন আপনি? ওকে আমি গালাগালি করলাম যে তো ভুল হয়ে গেছে। তো এরকম বহু ঘটনা ঘটে। আর তদবিরের কথা যেটা বলি, যেমন ধর আমার এক ভাই সুগার মিলে চাকরি করে, ওই সেটা বন্ধে দেওয়া হয়েছে, অসুস্থ। আমি যদি বিসিআর চেয়ারম্যানকে যাই বলি যে আমার ভাইটাকে আমার পাকে নিয়ে এসে দেন, এটা কি হলো? তদবির অনেকটা হলো মানবিক কারণে। একটা রোগী ভর্তি হতে পারছে না, তাকে যদি আমি অনুরোধ করে ডাক্তারকে অনেক, এগুলো তো হয়নি, হচ্ছে তো। আজকে আমার কাছে একজন আসে, তার বাবা মারা গেছে, মা অসুস্থ, বোন সংসার তার হয়নি, তার ওই খাগড়াছড়ি পার্টি আছে, তা আমার কাছে আসলে ভাই একটু বলে দেন যে আমি এখানে থাকতে পারি বা আসতে পারি। তো এইগুলিতে মানবিক কিছু বিষয় আসে। আর যে তদবির কথা বলা হচ্ছে সেটা সবসময় সব দেশেই সবকালেই কিছু না কিছু তদবির হয়, লিমিট আর লিমিটের বাইরে। কোন কাজটা যেমন বিগত সরকার আমার যেটা হয়েছে, আপনার সেটি স্বাভাবিক বলছেন? আমি স্বাভাবিক বলছি না, আমি তদবিরকে সমর্থন করতেছি, কিন্তু এইরকম মানবিক তদবির তো করতেই পারে। এখন যদি সে রেলভবনে গিয়ে থাকে, সেই রেলভবনে গিয়ে যদি ওখানে মনে করে থাকে যে তার একজন আত্মীয় দূরে কোথাও চাকরি করে, এখন আসতে পারে, তার ফ্যামিলিতে অসুবিধা আছে, হয়তো কর্তৃপক্ষ নাও জানতে পারে, তো সেগুলি তো নিয়ে যদি তদবির বাণিজ্য বলা হয় সেগুলো তো খারাপ। মানুষ তো কেউ না কেউ কারোর কাছে তার বিপদে পড়লে তাকে তো যাবেই।
আমি তো অন্যদের তো অস্বীকার করার কোনো মানুষ আমি না। কিন্তু সেই যাওয়াটা যখন কোনো কিছুর বিনিময় হয়, না, বিনিময় হলে পরে সেটা ভিন্ন জিনিস। বিনিময় হলে পরে সেটাকে আমি ওইটা বললো তদবির বাণিজ্য। আর যদি সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে হয়, তাহলে আমি করি মানবিক দৃষ্টিকোণ থেকে। আমার এলাকার, আমার পাবনা জেলায়, পাবনা জেলার আহ্বায়ক বলে যে একেবারে বিপদে পড়ে যদি কেউ আমার কাছে আসে, সে ছোট হোক আর বড় হোক, পিয়ন হোক আর দারোয়ান হোক আর এসপি হোক আর ওসি যেই হোক, আমি তার পক্ষে আমি ফোন করি, ভাই যদি পারেন এই জায়গায় দিলে পারে, এই বেচার কষ্টের মধ্যে আছে কোনো কিছু। আমার জেলার বাইরে যদি কেউ এসে বলেন নো, আমি জেলার বাইরে যখনই করবো তখন তদবির বাণিজ্য হবে। আর আমার জেলার মধ্যে যখন হবে, মানে আমি আমার জেলা যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, আমি যখন করি বিনিময় না, এইটা আমি বলতেছি। ওই ছেলে কোন কারণে শেষ করতে হচ্ছে আপনাদের তিনজনকে এটা একটা মন্দিরের সাথে একমত। অংশ নেওয়ার জন্য যত শত বলা হচ্ছে অত শত কিন্তু সব জায়গায় হয় না। অনেক সময় এমন এমন কথা সাংবাদিকরা লেখে, বিশ্বাস করেন আপনি, সব সাংবাদিক না, কিন্তু সেটি মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ আপনারা বিভিন্ন সময় করেন, কিন্তু এখন পর্যন্ত কোনোটার মিথ্যা বা প্রতিবাদ জানিয়েছেন কিনা যে এই অভিযোগটি মিথ্যা হয়েছে? কত মিথ্যা আমার এলাকায় কত দেখি এখন পর্যন্ত আসলে কথা লেখে। যে আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।